জাতীয় নির্বাচন হোক বা না হোক, দেশে একটি হ্যাঁ না ভোট দিয়ে হলেও ইউনূস সরকার মানুষকে দেখানোর চেষ্টা করবে যে তারা একটি নির্বাচন করছে। প্রশ্ন হলো মানুষ কিসে হ্যাঁ বলবে আর কিসে না। কারণ মানুষকে কখনোই এই তথাকথিত জুলাই সনদ নিয়ে সম্পূর্ণভাবে জানানোর প্রয়োজন বোধ করেনি সরকার। শুধু তাই নয়, জনগণের সামনে এই বিষয়কে ধোঁয়াশার মধ্যে রেখে ৮৪টি ধারার একটি নথিকে ৪টি প্রশ্নে নিয়ে এসে ৪টির উত্তরে একটি হ্যাঁ বা না উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও সরকারের তাবৎ লোকজন, কিংস পার্টি সহ সরকারি কর্মকর্তা এবং দেশের কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট আদায়ের জন্য। মানে না বলে কোনো অপশন থাকবে না। তাহলে না অপশন রাখার দরকারটা কি ভাই? শুধু হ্যাঁ রাখলেই তো হইতো। কিন্তু মানুষের তো জানতে হবে আগে কেন, কিসে, কি কারণে তারা হ্যাঁ ভোট দেবে। দেশের মানুষকে যে ইউনূস তার খেলার পুতুল মনে করছে তার প্রমাণ এই গণভোট। চলুন একটুখানি আলোচনা করা যাক সরকার কেন হ্যাঁ 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 করে পাগল হয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি গণভোট আসছে যা দেশের সাংবিধানিক কাঠামো এবং জাতীয় পরিচয়ের মূলে আঘাত হানছে। ৪টি প্রশ্নের মোড়কে যা উপস্থাপিত হচ্ছে তার মূল লক্ষ্য হলো জুলাই সনদের ৮৪টি ধারার অন্ধ বাস্তবায়ন। প্রথম ৩টি প্রশ্ন নিছক প্রলোভনমূলক প্রসাধনী, যার একমাত্র উদ্দেশ্য ভোটারদেরকে মনোযোগ সরিয়ে রাখা। আসল খেলা চতুর্থ প্রশ্নে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের সম্মতি চাওয়া হচ্ছে। এই গণভোটের পুরো কাঠামোটা দেখলে প্রথমে যে বিষয়টা আপনার চোখে পড়বে তা হলো প্রশ্নের ভিড়। মানে ব্যালটে ৪টি প্রশ্ন রাখা হয়েছে, কিন্তু বাস্তবে প্রশ্ন তো একটাই, আপনি জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না। মানে ৪ নম্বর প্রশ্নে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান কি চান না, হ্যাঁ কিংবা না। জুলাই সনদে কি আছে? মানে সমস্যা হলো এই জুলাই সনদের ভেতরেই প্রথম ৩টি প্রশ্ন সব ঢুকে আছে। ফলে আলাদা করে ওই ৩টি প্রশ্ন করার কোনো বাস্তব প্রয়োজন ছিল না। আপনি যদি প্রথম ৩টির সঙ্গে দ্বিমত পোষণ করেন তাতেও কিছু যায় আসে না, কারণ চতুর্থ প্রশ্নে হ্যাঁ বললেই সবকিছু একসাথে পাস হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আমার কাছে এটা ভোটারদের মানসিকভাবে আকৃষ্ট করার কৌশল ছাড়া আর কিছু মনে হয়নি, কিংবা ধোঁকা দেওয়ার, বা বাংলাদেশের মানুষ যে কিছু বোঝে না, বাংলাদেশের মানুষ অশিক্ষিত, বাংলাদেশের মানুষকে আপনি যা দিবেন তাই খাবে, এরকম এই যে এনজিও চিন্তা থেকে এটা আসছে। এবং কিছু বিদেশে থাকা, বিদেশে পড়ানো একাডেমিক মানুষের মন্ত্রী, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা আসলে এরকম একটি জগদ্দল পাথর জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এবং বলছে যে হ্যাঁ এই পাথরটা তোকে বইতেই হবে, হ্যাঁ বলা ছাড়া তোর গতি নাই। বন্দুক ধরে হ্যাঁ বলাতে চাচ্ছে জনগণকে দিয়ে। বাস্তবে জনগণের সামনে প্রকৃত পছন্দের কোনো সুযোগ রাখা হয়নি। এখানে আসল প্রশ্ন একটাই, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চান? ব্যাস। তাই আমাদের বোঝা দরকার এই জুলাই সনদের ভিতরে আসলে কি আছে। এটি ছোটখাটো কোনো প্রস্তাবনা নয়, মোট ধারা ৮৪টি। এই ৮৪টি ধারা নিয়ে তৈরি একটি বড় নথি এটা। এর মধ্যে ৪৭টি ধারা সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত, আর বাকি ৩৭টি বাস্তবায়ন হবে আইন, অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। হ্যাঁ ভোট জিতলে পরবর্তী সংসদ এই ৮৪টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর না জিতলে পুরো সনদ বাতিল হয়ে যাবে। এতগুলো ধারার সবকিছু বলা সম্ভব নয়, তবে কয়েকটি মৌলিক দিক আমি উল্লেখ করলেই বোঝা যায় বিষয়টা কত গভীর। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো পরিচয়ের প্রশ্ন। হ্যাঁ ভোট পাশ হলে সংবিধান থেকে বাঙালি পরিচয় মুছে যাবে, নাগরিক পরিচয় হিসাবে কেবল বাংলাদেশি থাকবে। বাঙালি পরিচয়টা আমরা কোনো প্রশাসনিক দয়ায় পাইনি। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর সঙ্গে লড়াই করে এই সাংস্কৃতিক পরিচয়টি বা জাতি রাষ্ট্রের পরিচয়টি আমরা প্রতিষ্ঠিত করেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষের মুখে মুখে ছিল তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। সেই ঐতিহাসিক পরিচয় সংবিধান থেকে মুছে ফেলা নিছক শব্দবদল নয়, মানুষের রাজনীতিকে বদলে দেওয়া, মানুষের পরিচয়কে বদলে দেওয়া, অস্তিত্বকে বদলে দেওয়া। এবং কারা করছে সেটা? একটি অবৈধ ক্ষমতা দখলকারী সরকার, যাদের নিজেদের কোনো বৈধতা নেই। আর সবচেয়ে বড় কথা, বারবার এই কথাটা বলছি আমি, যে গণভোট তো সংবিধানে নেই। সুতরাং এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে একটি গণভোট আয়োজন করছে সরকার। এটি যে কোনো সময় চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। এর সঙ্গে যদি আপনি যুক্ত করেন ১৯৭২ সালের সংবিধানের ৪ মূলনীতির ব্যাপারটি, সেটিও বিলোপ করা হচ্ছে এই জুলাই সনদে। বাঙালি জাতীয়তাবাদ,
গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জায়গায় বসানো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সমস্যা শব্দে নয়, সমস্যাটা স্পষ্টতায়। আগের 4টি ছিল নির্দিষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা, নতুনগুলো আসলে ঢিলে ঢালা ব্যাখ্যা নির্ভর শব্দ। প্রতিটা শব্দের আপনি ব্যাখ্যা দিতে পারবেন, যে কেউ যেভাবেই হোক। ধরুন আপনাকে যদি বলা হয় ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি, মানে কি? কার ধর্মীয় স্বাধীনতা? মানে হিন্দুদের, মুসলমানের, না কার? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র সকল ধর্মের মানুষকে সমান নাগরিক সুবিধা দেবে, সবার অধিকার সমান। স্পষ্ট। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু বাকি 3টি মূলনীতির অপরাধ কি ছিল সেই প্রশ্নের উত্তর তো কেউ দেবে না। ধর্মনিরপেক্ষতা শব্দটিও সরাসরি বাদ দেওয়া হচ্ছে, তার জায়গায় বলা হচ্ছে সম্প্রদায়ের সহাবস্থান এবং মর্যাদা। এতে বাংলাদেশের অন্তত কাগজে কলমে যে একটি সেকুলার রাষ্ট্র, সেই অবস্থান আর থাকছে না। এই ধারণা পাকিস্তানের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, যা বাংলাদেশের ইতিহাস এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। সনদে কিছু ইতিবাচক দিকও নিশ্চয়ই আছে। মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মতো বিষয় যুক্ত করা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা হয়েছে, একই সঙ্গে দল প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অনেকের কাছেই হয়তো গ্রহণযোগ্য। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে বিস্তৃত প্রস্তাবনা রাখা হয়েছে, তাও নীতিগতভাবে শক্তিশালী। সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণ সংসদ সদস্যদের হাতে দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অব্যবহারিক এবং দুর্নীতির নতুন পথ উন্মুক্ত করবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যাবজ্জীবন নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাজনৈতিক প্রতিহিংসার দরজা খুলে দেবে। আরও উদ্বেগের বিষয় হলো কালো টাকা সাদা করার আইনে প্রতিশ্রুতি, যা দুর্নীতিবাজদের পুরস্কৃত করবে ভয়াবহভাবে। আমরা তো প্রতি সরকারের আমলে এই কথা বলে এসেছি, কিন্তু কোনো সরকার তো সেটা শোনেনি। এই সরকার এটাকে সংবিধানে নিয়ে আসছে। দেশে যখন দারিদ্রতার হার 17 থেকে 28% উন্নীত হয়েছে মাত্র 1 বছরে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তখন এসব মৌলিক সমস্যার কোনো সমাধান এই সনদে নেই। কিন্তু একই সঙ্গে কিছু প্রস্তাব বাস্তবতা বিবর্জিত হয়েছে। সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ফলে 2% ভোট পাওয়া দলও সেখানে আসন পাবে। এতে সংসদের চরিত্র আরো খণ্ডিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এমপিদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব সরাসরি দুর্নীতির রাস্তা খুলে দিবে। জনপ্রশাসনকে ভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণে দিলে কার্যকর রাষ্ট্র ব্যবস্থা কোথাও গড়ে উঠবে না। নারী প্রতিনিধিত্ব নিয়ে প্রস্তাবগুলো কাগজে সুন্দর, কিন্তু বাস্তবতায় যে ফাঁপা তার প্রমাণ। ভবিষ্যতে ধাপে ধাপে কোটা বাড়ানোর কথা বলা হলেও বর্তমান সংসদে তা বাধ্যতামূলক করা হয়নি। ফলে এই নির্বাচনেই ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক নারী সংসদে যাবে। মানে এনজিও ঘরানার সরকারের কাছ থেকে এমন দ্বিচারিতা তো অপ্রত্যাশিত ছিল, তাই না? আরেকটি ভয়ঙ্কর দিক হলো একবার কোনো অপরাধে সাজা হলে আজীবনের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা। আমাদের মতো দেশে যেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হচ্ছে বাস্তব ব্যাপার, সেখানে এটি বিরোধী রাজনীতিকে দমন করার শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। ধরুন কালকে যদি নাহিদ ইসলামের নামে একটি মামলা হয় এবং সে সাজাপ্রাপ্ত হয়ে যায় বিএনপি সরকারের আমলে, সে তো আর নির্বাচন করতে পারবে না। তখন সবচেয়ে বিপজ্জনক হলো এই সনদ পাশ হলে আগামী সংসদ বাধ্য থাকবে তা বাস্তবায়ন করতে। অর্থাৎ ভোটারকে বলা হচ্ছে হ্যাঁ বলুন, আর সংসদকে বলা হচ্ছে না বলার অধিকার নাই। গণভোটের নামে সংসদকে বন্দী করে দেওয়া হচ্ছে। আর যারা কখনো ভোটে জিতে ক্ষমতায় আসেনি, তারাই এখন গণভোটের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে উঠে পড়ে লেগেছে। ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাচ্ছে সরকার নিজের পক্ষে ভোট জেতাতে প্রচার চালাচ্ছে, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করছে, ব্যাংক কর্মকর্তাদের ব্যবহার করছে, আর বিরোধী দলকে, বিরোধী স্বরকে, যারাই এই গণভোটের বিরোধিতা করছে তাদেরকেই দমন করার চেষ্টা করছে। গণভোটের নামে যে রাষ্ট্রীয় কূ হয়ে যাচ্ছে তা আড়াল করার জন্য বেছে নেওয়া হয়েছে জুলাই সনদ নামক মোড়ক। মানুষের কাছে প্রশ্ন রাখা হয়নি, তুমি কি চাও দেশে ক্যান্সার হাসপাতাল হোক, নাকি সংবিধানে ইন্টারনেট অধিকার লেখা হোক? তুমি কি চাও দারিদ্র কমুক, নাকি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে না পারুক? কোনটা? মানুষের দৈনন্দিন জীবনের সংকট, চাল ডাল গ্যাস বিদ্যুৎ চিকিৎসা, এসবের কোনো উত্তর নেই এই সনদে। আছে শুধু ক্ষমতার নতুন খেলার নিয়ম, যেখানে জনগণ হবে দর্শক আর খেলোয়াড় হবে সুবিধাভোগী একটি গোষ্ঠী। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এসব পরিবর্তন কি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান দেবে? দারিদ্র্য বেড়ে যাওয়া, শিক্ষা স্বাস্থ্য খাতের ভাঙন, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, ধর্মের নামে রাজনীতির অপব্যবহার, মব,
এই সমস্যাগুলোর কোনো স্পষ্ট সমাধান তো সরকার করেনি এখনো পর্যন্ত, বরং ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে ফেলবে। গণভোটে হ্যাঁ জেতানোর জন্য সরকার উঠে পড়ে লাগার মধ্যেই এর রাজনৈতিক উদ্দেশ্যটা খুব স্পষ্ট। এটি নিরপেক্ষ গণভোট নয়, বরং পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের একটি সিলমোহর লাগানো। বাংলাদেশের ইতিহাসে গণভোটে কখনো না জেতেনি, এবারও সেই ধারা অব্যাহত থাকার সমূহ সম্ভাবনা। জনগণের কাছে জুলাই সনদের বিস্তারিত বিষয়বস্তু পৌঁছানো হয়নি। একটি জটিল এবং দূরগামী প্রভাব সম্পন্ন সিদ্ধান্তের বেলায় জনগণকে অন্ধকারে রেখে সম্মতি আদায়ের চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এই গণভোট বাংলাদেশের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মনিরপেক্ষ চরিত্রের এক মারাত্মক হুমকি। আগেই যেটা বললাম যে বাংলাদেশের ইতিহাসে না ভোট কখনো জেতানো হয়নি, জেতানো হয়েছে সবসময় হ্যাঁ ভোটকে। এবারও সরকার হ্যাঁ ভোট নিশ্চিত করতে মরিয়া, অথচ তাদের দায়িত্ব ছিল মানুষকে পুরো সত্যটা জানানো, ভালো মন্দ দুটোই খোলাখুলি বলা। মানুষ নিজেই সিদ্ধান্ত নিত কোনটার পক্ষে রায় দেবে সে। আপনি যদি সবটা বুঝে থাকেন তাহলে ভালো, আর না বুঝে থাকলে আপনাকেও বোকা চোদু বানানোর সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছে ইউনূস সরকার। নির্বাচন হোক না হোক, গণভোট ইউনূস করবেই, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনাকে দিয়েই হ্যাঁ জয়যুক্ত করিয়ে নেবে। ভালো থাকবেন সবাই।